আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশেরই আইন মেনেই কঠোর ব্যবস্থা নেবে। দুর্গাপুরে রাজ্যের জন্য ৫,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় নারকেলডাঙ্গার তৎকালীন ওসি সহ ৪ জনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতে। ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় সরেজমিন তদন্তে রেল ও বন দপ্তরের যৌথ দল আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন রাজ্যে ভূমিধসপ্রবণ জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করবে। মৌসুমী বায়ুর সক্রিয়তা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত সংবাদে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে থাকবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুর্গাপুরে তিনি ৫,৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। তিনি বলেন, এইসব প্রকল্প শুধুমাত্র বাংলার মানুষের জীবনযাত্রার গতিকে আরও মসৃণ করবে তাই নয়, রাজ্যের বিকাশকেও আরও ত্বরান্বিত করবে। কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপে এ রাজ্যে রেলপথে দ্রুত বিস্তার ঘটছে। পাইপবাহিত গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার। ১৩২ কিলোমিটার দীর্ঘ দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটি উদ্বোধনের মাধ্যমে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ২৯ লক্ষেরও বেশি গৃহস্থ উপকৃত হবেন এবং ৩৬৫টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোন রকম আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। যারা ভারতের নাগরিক নন, অবৈধভাবে এদেশে প্রবেশ করছেন, তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। দুর্গাপুরে গতকাল বিজেপির বিজয় সংকল্প সভায় শ্রী মোদী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहाँ घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहाँ डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। ये देश के संविधान को, संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। তিনি আরও বলেন, বিজেপি এক সমৃদ্ধ বিকশিত পশ্চিমবঙ্গ বানাতে চায়। দেশের প্রথম শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিসি রায়, দ্বারকানাথ ঠাকুর, স্যার বীরেন মুখার্জি প্রত্যেককেই সংস্কারক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তাদের উদ্যোগে একসময় গোটা দেশের মানুষ কাজের জন্য এখানে আসতেন, কিন্তু এখন ছোট ছোট কাজের জন্য এখানকার মানুষকে বাইরে যেতে হয়। পশ্চিমবঙ্গ একসময় শিল্পক্ষেত্রে সামনের সারিতে থাকলেও অপশাসনের কারণে রাজ্যের যুবক যুবতীদের ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন শ্রী মোদী। বলেন, রাজ্যের একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তবে এই পরিস্থিতি থেকে রাজ্যও বেরিয়ে আসতে চায় এবং সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এ রাজ্যেও প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত প্রয়োজন বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং এটি প্রেরণা ও পরম্পরার ঐতিহ্য বজায় রাখে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে, সুরক্ষার অভাবে বিনিয়োগকারীরা এ রাজ্য ছেড়ে চলে গেছে। প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই দুর্নীতি ও অপরাধ থাকায় শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। बंगाल को परिवारवाद नहीं, प्रतिभा का सम्मान चाहिए। बंगाल को सिंडिकेट नहीं, स्टार्टअप का इकोसिस्टम चाहिए। बंगाल को ऐसी सरकार चाहिए जो शांति और सुरक्षा की गारंटी दे सके। भाजपा इसी संकल्प को लेकर के आगे बढ़ रही है।
মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সাম্প্রতিক হিংসা, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে প্রধানমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল অবস্থার নজির হিসেবে তুলে ধরেন। তৃণমূল কংগ্রেস তাদের নেতাকর্মীদের দুর্নীতি ও অত্যাচারে ছাড়পত্র দিয়ে রেখেছে বলে দাবি করেন তিনি। এ অবস্থার পরিবর্তনের জন্য আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে আহ্বান জানান। डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। इसमें भी जो आरोपी है उनका कनेक्शन टीएमसी से निकला है। टीएमसी के नेता मंत्री आरोपियों के बजाय पीड़ित को ही दोषी ठहराते रहे। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত বাংলা গঠনের জন্য এই সরকারের অপসারণ প্রয়োজন। তিনি দাবি করেন, প্রতি ঘরে পানীয় জল, পাকা বাড়ি, আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা, ওড়িশা, অসমের মতো প্রতিবেশী রাজ্যগুলি উল্লেখযোগ্য সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এখনও ওইসব প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত। গরিব মানুষ থেকে আদিবাসী সকলকেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বঞ্চনার শিকার হতে হচ্ছে। বাংলায় এসে বাংলাভাষীদের অপমান নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? নরেন্দ্র মোদীর সভার পর তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন তুলেছে। কলকাতায় গতকাল সাংবাদিক সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ডবল ইঞ্জিন সরকারগুলি বাংলাভাষীদের অসম্মান করে চলেছে। চাপে পড়ে প্রধানমন্ত্রী বাংলার কথা বলছেন বলে দাবি করেন তিনি বলেন, বাংলায় যা উন্নয়ন হচ্ছে তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে শিল্পে অবনয়নের জন্য সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়কেই দোষারোপ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মামলায় নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি, অ্যাডিশনাল ওসি ও তদন্তকারী আধিকারিক সহ মোট 4 জনের জামিনের আবেদন খারিজ করল নগর দায়রা আদালত। এরা হলেন রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, শুভজিৎ সেন ও সুজাতা দে। 31 জুলাই পর্যন্ত এদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরা আদালতের নির্দেশ ছাড়া কলকাতা পুরসভা অঞ্চলের বাইরে যেতে পারবেন না বলেও বিচারপতির নির্দেশ। পাশাপাশি 12ই আগস্ট এর মধ্যে পেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পরেশ পাল সহ অন্য 2 তৃণমূল নেতাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত 1 আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে হাজিরা না দেওয়ার নির্দেশ দিয়েছেন। ঝাড়গ্রামে হাতির উপস্থিতি সম্পর্কে রেলকে আগাম বার্তা দেওয়া সত্ত্বেও এই ধরনের দুর্ঘটনা কি করে ঘটে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আকাশবাণীকে তিনি বলেন, গত শুক্রবার রাত 11টার আগেই রেলকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এদিকে রাজ্য বন দপ্তরের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে রেল তা খারিজ করে দিয়েছে। 2 শাবক সহ 1 মা হাতির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে দক্ষিণ পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে রাজ্য বন দপ্তরের দেয়া বিবৃতি অবাস্তব ও বিভ্রান্তিকর বলে বর্ণনা করে বলা হয়েছে, হাতি চলাচল সম্পর্কে লিখিত বা মৌখিকভাবে রেলকে কিছু জানানো হয়নি। আজ রেল ও রাজ্য বন দপ্তরের যৌথ দল এলাকা পরিদর্শন করবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা দেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে। প্রতি বছরই একটি করে জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। এর ফলে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে। কলকাতায় গতকাল সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের 1 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মহানির্দেশক অসিত সাহা জানিয়েছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং তামিলনাড়ুর নীলগিরি এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের 7 ও 14 তারিখে এসএসসির নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সম্ভাব্য সূচি জানিয়ে পরীক্ষা কেন্দ্রের জন্য স্কুল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। 21 তারিখ পর্যন্ত পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের 4র্থ সপ্তাহে। শহরের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত রাস্তা সারাই করার জন্য 2 সপ্তাহ নয় বরং 5 দিনেই তা করা সম্ভব হবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল পুর ভবনে সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি শহরের বেহাল রাস্তা সারাইয়ের জন্য উচ্চ আদালত 2 সপ্তাহের সময়সীমা বরাদ্দ করে রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
মৌসুমী অক্ষরেখা এ রাজ্যের পুরুলিয়া ও কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আগামী 24 তারিখ উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের আইন মেনেই কঠোর ব্যবস্থা নেবে। দুর্গাপুরে রাজ্যের জন্য 5,400 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল। এর আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার এবং পশ্চিমবঙ্গে 12,600 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনও পর্যন্ত 7,48,00,000 গণনা ফর্ম জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, চলতি বছরেই দেশের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি হবে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদী নিহত হয়েছে। হাঙ্গেরির বুডাপেস্টে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ভারত 2টি সোনাসহ 4টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার এবং পশ্চিমবঙ্গে 12,600 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। গতকাল বিহারের মতিহারিতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া সমগ্র ভারত উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না। বিহারের উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে বলেও তিনি মন্তব্য করেন। नीतीश जी की सरकार ने यहाँ लाखों युवाओं को पूरी पारदर्शिता के साथ सरकार में नियुक्ति भी दी है। नीतीश जी ने अभी बिहार के नौजवानों को रोजगार के लिए भी नए निश्चय भी लिए हैं। केंद्र सरकार कंधे से कंधा मिलाकर उनका साथ दे रही है। এর আগে তিনি 7,200 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী গতকাল 5,500 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে বলেন, কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপে এ রাজ্যে রেলপথের দ্রুত বিস্তার ঘটছে। মেট্রোর মাধ্যমে কলকাতার বেশিরভাগ অংশ যুক্ত করার কাজ চলছে। পাইপবাহিত গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও করছে সরকার। भारत के विकास में दुर्गापुर की बहुत बड़ी भूमिका है। 5,400 करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। ये सारी परियोजनाएं यहाँ की कनेक्टिविटी को सशक्त करेगी, यहाँ गैस बेस्ड ट्रांसपोर्ट, गैस बेस्ड इकोनॉमी को बल मिलेगा, स्टील सिटी की पहचान और मजबूत होगी। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্র অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোনো রকম আপোষ করবে না। যারা ভারতের নাগরিক নয়, অবৈধভাবে এদেশে প্রবেশ করছে, তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। দুর্গাপুরে বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় অনুপ্রবেশ ইস্যুতে তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। সরকার আগামী সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাওয়া হবে। আগামী 21শে জুলাই থেকে 21শে অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাশ করানো হতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে এখনও পর্যন্ত 7,48,00,000 গণনা ফর্ম বা এনুমেরেশন ফর্মস জমা পড়েছে, যা ভোটার তালিকার প্রায় 95%। আগামী 25শে জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। 5% ভোটারের ফর্ম এখনও জমা দেওয়া বাকি রয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চলতি বছরেই তৈরি হবে। এর সঙ্গেই ভারত বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ হিসেবে বিবেচিত হবে। হায়দ্রাবাদে কেশব মেমোরিয়াল এডুকেশনাল সোসাইটির 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়ে
তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই 6টি সেমিকন্ডাক্টর কেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে এবং সেগুলির নির্মাণ কাজ চলছে। এবছরেই ভারত প্রথম দেশে উৎপাদিত চিপ প্রস্তুত করে ফেলতে পারবে। পাশাপাশি তিনি আরও জানান, ভারতের কৃত্রিম মেধা মিশনের অংশ হিসেবে স্বাধীন ডেটা সেট এবং অন্য জিনিসও আপলোড করা হচ্ছে। 10 লক্ষেরও বেশি মানুষকে কৃত্রিম মেধা সংক্রান্ত অনুশীলন দেওয়া হচ্ছে। এর ফলে 2047 সালের মধ্যে ভারত প্রথম 2 অর্থনীতির মধ্যে গণ্য হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদী নিহত হয়েছে। বাস্তার রেঞ্জের রাজ্য পুলিশের মহানির্দেশক পি সুন্দররাজ জানিয়েছেন, অবুঝমার এলাকায় জঙ্গলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি চলার সময় দুপক্ষের মধ্যে গুলি লড়াই শুরু হয়। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে 6 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি AK-47 এবং একটি স্বয়ংক্রিয় রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র। ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্টের বিষয়ে সব রাজনৈতিক দল একমত। নতুন দিল্লিতে বিচারপতি ভার্মার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে রিজিজু বলেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলেছেন। সংসদের ঐক্যবদ্ধ অবস্থান বোঝাতে যেসব দলের একজন সাংসদ রয়েছে তিনি তাদের সঙ্গেও যোগাযোগ করবেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, বিচার বিভাগে দুর্নীতি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর বিষয়। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা অভ্যন্তরীণ তদন্ত প্যানেলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। আবেদনে বিচারপতি ভার্মা অভ্যন্তরীণ তদন্ত প্যানেলের রিপোর্ট বাতিলের দাবি করেছেন। উল্লেখ্য, 2025 সালের 14 মার্চ বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে নগদ টাকা পাওয়ার পর সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নয়ডায় ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণে তিনি দেশের যুব সম্প্রদায়কে বিকশিত ভারত গঠনে সক্রিয়ভাবে অবদান রাখার আর্জি জানান। তিনি বলেন, ভারত বর্তমানে এক বৃহৎ রূপান্তরের সম্মুখীন হয়েছে। যুব সম্প্রদায়ের উচিত দেশ গঠনে নিজেদের কর্তব্য বলে গ্রহণ করে দায়বদ্ধতা এবং নিষ্ঠার সঙ্গে তা পূরণ করা। ইউক্রেন যুদ্ধের জন্য ব্যাংকিং, জ্বালানি এবং সামরিক শিল্পক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে 18তম নিষেধাজ্ঞা প্যাকেজের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন একটি চুক্তিতে পৌঁছেছে। রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পকে আরও আঘাত করার লক্ষ্যে এতে তেলের একটি নতুন মূল্যসীমা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েন দাবি করেছেন, নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার সামরিক সরঞ্জামের কেন্দ্রবিন্দুতে আঘাত করবে এবং চলতি সংঘাতের শেষ না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইন সম্পর্কিত লেনদেনের উপর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার আর্থিক ক্ষেত্রের উপর অতিরিক্ত বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত কোনো একতরফাভাবে নেওয়া নিষেধাজ্ঞাকে সমর্থন করতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক নিষেধাজ্ঞা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত দায়িত্বশীল দেশ হিসেবে আইনি পথে বিশ্বাসী। দেশের নাগরিকের জ্বালানির চাহিদা পূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভারতের যথেষ্ট দায়িত্ব রয়েছে বলে তিনি জানান। তিনি জোর দিয়ে বলেন, এখানে কোনো রকম দ্বিচারিতা থাকা উচিত নয়, বিশেষ করে যেখানে জ্বালানি সংক্রান্ত বাণিজ্যের বিষয় আসছে। আমেরিকায় পূর্ব লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফের দপ্তরে গত সন্ধ্যায় এক বিস্ফোরণে 3 প্রবীণ আধিকারিকের মৃত্যু হয়েছে। বিস্কাইলুস সেন্টার একাডেমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কিং লটে রাখা সম্প্রতি বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক থেকেই সম্ভবত এই ঘটনা ঘটেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে বর্ণনা করে তারা জানিয়েছে, 1857 সালের পর এই দপ্তরে এই প্রথম এত বড় ধরনের দুর্ঘটনা ঘটল। FBI এবং ফেডারেল বিস্ফোরক আধিকারিকরা তদন্তে সহায়তা করছেন। ডলার সংযুক্ত স্টেবল কয়েন নিয়ন্ত্রণে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ জিনিয়াস আইন পাশ করেছে। এ সংক্রান্ত বিলটি 308-122 ভোটে পাশ হয়। বর্তমানে সেটি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে স্বাক্ষরের জন্য। ক্রিপ্টো শিল্পের জন্য এই আইন বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। হাঙ্গেরির বুডাপেস্টে পোলিয়াক ইমরে ও ভার্গাস জানোস মেমোরিয়াল 2025 প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিররা 2টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ মোট 4টি পদক জিতেছেন। 53 কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘাল রাশিয়ার নাতালিয়া মালায়েশেভাকে ফাইনালে 7-4 পরাজিত করেন। 72 কেজি বিভাগে হর্ষিতা এশিয়ান চ্যাম্পিয়ন কাজাখস্তানের জামিলা বাগভেরজেনভকে কোনো সুযোগ না দিয়ে 10-0 হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন। 57 কেজি বিভাগে নেহা সাংওয়ান এবং 50 কেজি বিভাগে নীলাম ব্রোঞ্জ পদক জয় করেছেন।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার এবং পশ্চিমবঙ্গে 12,600 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনো পর্যন্ত 7,48,00,000 গণনা ফর্ম জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদী নিহত হয়েছে। হাঙ্গেরির বুডাপেস্টে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ভারত 2টি সোনা সহ 4টি পদক জিতেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।